তারেক রহমানকে পরিকল্পিতভাবে ১৬ বছর ধরে যে এক শ্রেণীর মিডিয়া, পরিকল্পিত, সকল মিডিয়া না, এটা পরিকল্পিত, ডিজিডিএফআই তখনকার আমলের এনএসআই পরিকল্পিতভাবে মিডিয়ার স্বাধীনতা খর্ব করে তারেক রহমানের বিরুদ্ধে লেখার জন্য একটা চাপও সৃষ্টি করেছে, যেটা আমি আপনাদের মিডিয়ার সাথে ১৬ বছর ধরে আমি এই টক শোতে আসার আমার সৌভাগ্য হয়েছে আপনাদের আমন্ত্রণ। বারবার বলেছেন আপনি এই কথাগুলো। সেই কারণে আমি মনে করি যে তারেক রহমানকে যা বলা হয়েছে সে তারেক রহমান সেটা না। তারেক রহমান ২০০১ সালে ক্ষমতা আসার পরে আমি তার সফর সঙ্গে ছিলাম, সারা বাংলাদেশে ইউনিয়ন পরিষদের যে প্রতিনিধি সম্মেলন করেছে, তখনই আমি তার মধ্যে দেখেছি এই গুণাবলী। আস্তে আস্তে একদিন আমি বলেছিলাম, যখন উনি শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করতে যাচ্ছিলেন, তখন আমি গাড়িতে, অনেক ৩ নম্বর গাড়িতে মনে ছিলাম, আমার মনে হলো যে বাংলাদেশে লোক একদিন না একদিন রাষ্ট্র ক্ষমতা আসবে তার এই কর্মপন্থার জন্য। তখন কিন্তু আমরা শেখ মুজিবুর রহমানের দল, তার বিরুদ্ধে অনেক কথাই বলতাম, তবুও সেখানে আমাদের জয়েন্ট সেক্রেটারি ছিলেন উনি সিনিয়র, তখন উনি ওনার কবর জিয়ারত। এটা বলার উদ্দেশ্য এইটুকু, সময় টিভির দর্শক শ্রোতাদেরকে আমি বিএনপি হিসাবে না, একজন রাজনৈতিক নেতার মাধ্যমে যেটা আমি পেয়েছি সেটাই বুঝাবার চেষ্টা করছি। এই কারণে ২০০১ সাল আর ২০২৬ সাল, আজকে ১৩-১৪, আজকে ফেব্রুয়ারি ১২ তারিখে যে বিজয়, উনি ভূমিধস বিজয় অর্জন করেছেন, তার দক্ষতা, মনে করেন যে ইন্টারভিউটা উনি দিয়েছে, সেই ইন্টারভিউ দক্ষতা অর্জন করেছে, বিশ্ব মিডিয়াও তাকে সেটা বলেছে। আপনি আরেকটা জিনিস দেখেন, বাংলাদেশে যে গণমাধ্যমকে যারা হেয় করে তারা কিন্তু সমাজের, আমি বলবো, শত্রু। এই কারণে যদি এদেশে মিডিয়া মানে আপনাদের মিডিয়া কর্মীরা, সাংবাদিকেরা বাংলাদেশের সত্য কথা তুলে সবসময় ধরতে পারতেন, তাহলে বাংলাদেশের রাজনৈতিক যে অস্থিরতা, খুনাখুনি কোনোদিনও হতো না। তখন যদি ডিজিডিএফআই, হাসিনার আমলের এনএসআই এদের বিরুদ্ধে লেখার, কথা বলার সুযোগ আপনাদের থাকতো, যেটা আমরা রাজপথে চিৎকার দিয়ে বলেছি, তখন সে ক্ষমতা আপনাদের ছিল না। এই ব্যাপারে তারেক রহমানের একটা স্পষ্ট বাক্য, যে সবার আগে বাংলাদেশ, সবার আগে দুর্নীতিমুক্ত সমাজ, সবার আগে সুশাসন।